আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশ পারমাণবিক ক্লাবে যুক্ত হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে এবং আওয়ামী লীগ একটা মেগা প্রজেক্ট নিয়ে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার বাংলাদেশকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। একথা আমরা বহু আলোচনা করেছি। 1 টাকার জিনিস কত টাকায় ব্যয় করা হয়েছে সেই আলোচনাও আমরা করেছি। এগুলো অস্বীকার করবার কোনো সুযোগ নেই এবং এটা আমাদের পরিবেশকে কিভাবে বিপর্যস্ত করতে পারে, আমাদের অর্থনীতিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, আমাদের কূটনৈতিক আবহে কী ধরনের পরিবর্তন আনতে পারে, সেগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি। শেষ পর্যন্ত রূপপুরের সেই প্রকল্প আলোর মুখ দেখতে শুরু করেছে, অর্থাৎ তার বাস্তবায়ন প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন যুগে প্রবেশ করেছে। এটা বলা সহজ, কিন্তু এই নতুন যুগ আসলে কতটা আমাদের বাস্তবতার সঙ্গে খাপ খায় সেটাই এখন বড় প্রশ্ন। পাবনার রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে হাঁটতে শুরু করেছে। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটা এখন একটা প্রতীক। রাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা, রাজনৈতিক প্রচারণা, আন্তর্জাতিক নির্ভরতা এবং অর্থনৈতিক ঝুঁকির সম্মিলিত প্রতিচ্ছবি। এই প্রকল্পের সূচনা কিন্তু হঠাৎ করে নয়। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ পারমাণবিক বিদ্যুতের স্বপ্ন দেখেছে। 1960-এর দশকেই রূপপুরে পারমাণবিক কেন্দ্র স্থাপনের ধারণা উঠে আসে। এরপর বহু সরকার এসেছে, গেছে, পরিকল্পনা হয়েছে, আবার থেমেও গেছে। অবশেষে গত 1 দশকে এসে এই প্রকল্প বাস্তব রূপ পেতে শুরু করে। ফলে এটা কেবল একটা প্রযুক্তিগত অর্জন নয়, এটা একটা দীর্ঘ রাজনৈতিক যাত্রার ফল। 2026 সালের এপ্রিলের শেষ সপ্তাহে জ্বালানি লোডিং শুরু হওয়া ঘটনাটি নিঃসন্দেহে ঐতিহাসিক। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের সেই সীমিত সংখ্যক দেশের কাতারে দাঁড়ালো যারা পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করতে যাচ্ছে। সরকার বলছে এটা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, বিদ্যুতের ঘাটতি কমাবে এবং দীর্ঘমেয়াদে আমদানি নির্ভর জ্বালানি থেকে মুক্তি দেবে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ইউনিট ধাপে ধাপে উৎপাদনে যাবে, এরপর পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে কয়েক বছর সময় লাগবে। কিন্তু এখানেই বাস্তবতার সঙ্গে স্বপ্নের সংঘাত শুরু হয়। বাংলাদেশের বিদ্যুৎ খাতের একটা মৌলিক সমস্যা হলো আমরা চাহিদা ও সক্ষমতার মধ্যে একটা সমন্বয় বা সুসমন্বয় তৈরি করতে পারিনি। গত 1 দশকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক বেড়েছে, কিন্তু সেই অনুপাতে চাহিদা বাড়েনি। ফলে অনেক সময় উৎপাদন সক্ষমতা অব্যবহৃত থেকে যায়। আবার অন্যদিকে লোডশেডিংও দেখা যায়, যা মূলত ব্যবস্থাপনার ব্যর্থতার ইঙ্গিত দেয়। এই বাস্তবতায় রূপপুরের মতো একটা বড় প্রকল্প কতটা কার্যকর হবে সেটা একটা যৌক্তিক প্রশ্ন। রূপপুর প্রকল্পের মোট ব্যয় প্রায় 12 থেকে 13 বিলিয়ন ডলার, যার প্রায় 90%ই বিদেশি ঋণ, প্রধানত রাশিয়া থেকে। অর্থাৎ এটা শুধু একটা অবকাঠামো নয়, এটা একটা দীর্ঘমেয়াদী আর্থিক প্রতিশ্রুতি। এই ঋণের কিস্তি, সুদ এবং সংশ্লিষ্ট খরচ আগামী কয়েক দশক ধরে পরিশোধ করতে হবে। এর অর্থ রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুতের প্রকৃত মূল্য নির্ধারণ করা হবে শুধু উৎপাদন খরচ দিয়ে নয়, বরং ঋণের বোঝা হিসেবে করেও, অর্থাৎ ঋণের বোঝাটা হিসেব করেও। এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, এই বিদ্যুৎ কি সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে, নাকি এটা একটা প্রেস্টিজ প্রজেক্ট হয়ে থাকবে যার খরচ শেষ পর্যন্ত ভোক্তার উপর চাপানো হবে? অতীত অভিজ্ঞতা বলছে বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রাথমিক হিসাব প্রায় বাস্তবতার সঙ্গে মেলে না। ফলে বিদ্যুতের দাম বাড়ার ঝুঁকি অস্বীকার করা যায় না। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তিগত ও কৌশলগত নির্ভরতা। রূপপুর প্রকল্প সম্পূর্ণভাবে রাশিয়ার প্রযুক্তি, জ্বালানি সরবরাহ এবং কারিগরি সহায়তার উপর নির্ভরশীল। এর অর্থ শুধু নির্মাণ নয়, পরিচালনা, রক্ষণাবেক্ষণ এবং এমনকি ব্যবহৃত জ্বালানির ব্যবস্থাপনাও বহুলাংশে বিদেশি অংশীদারের উপর নির্ভর করবে। এতে করে একটা নতুন ধরনের নির্ভরতা তৈরি হচ্ছে, যা কেবল অর্থনৈতিক নয়, ভূ রাজনৈতিকও। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক রাজনীতি এখন আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত। নিষেধাজ্ঞা, অর্থনৈতিক ব্লক
এবং শক্তিধর রাষ্ট্রগুলোর প্রতিযোগিতা, এসবের মধ্যে একটি বড় কৌশলগত প্রকল্পকে একটা নির্দিষ্ট দেশের সঙ্গে বেঁধে ফেলা কতটা বিচক্ষণ সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। নিরাপত্তার বিষয়টি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তিগতভাবে উন্নত হলেও এর ঝুঁকি শূন্য নয়। একটা ছোট ভুলও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। যদিও কর্তৃপক্ষ বলছে আন্তর্জাতিক মান অনুযায়ী বহু স্তর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, তবুও প্রশ্ন থেকে যায় এই নিরাপত্তা ব্যবস্থাগুলো কি দীর্ঘমেয়াদে একই মান বজায় রাখতে পারবে? বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে প্রশাসনিক দুর্বলতা, দুর্নীতি এবং জবাবদিহিতার অভাব নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। আরেকটি বড় বাস্তবতা হলো মানব সম্পদ। একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য উচ্চ প্রশিক্ষিত এবং অভিজ্ঞ জনবল প্রয়োজন। এই দক্ষতা তৈরি করতে সময় লাগে এবং এটি একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশ এই ক্ষেত্রে কিছু অগ্রগতি করেছে ঠিকই, কিন্তু সম্পূর্ণ স্বনির্ভর হতে এখনও অনেক পথ বাকি। পরিবেশগত দিকটিও উপেক্ষা করা যায় না। পারমাণবিক শক্তি কার্বন নিঃসরণ কমায়, যা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে একটা ইতিবাচক দিক, কিন্তু এর বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। ব্যবহৃত পারমাণবিক জ্বালানি অত্যন্ত বিপজ্জনক এবং দীর্ঘ সময় ধরে নিরাপদে সংরক্ষণ করতে হয়। এই দায়িত্ব কিভাবে এবং কতটা দক্ষতার সঙ্গে পালন করা হবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো রাজনৈতিক বয়ান। রূপপুরকে একটা জাতীয় অর্জন হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা আংশিকভাবে সত্য, কিন্তু সমস্যাটা তখনই হয় যখন সমালোচনাকে অগ্রাহ্য করা হয় এবং প্রশ্ন তোলাকে অগ্রগতির বিরুদ্ধে অবস্থান হিসেবে দেখানো হয়। একটা গণতান্ত্রিক সমাজে বড় প্রকল্প নিয়ে প্রশ্ন তোলা অপরিহার্য, কারণ এগুলোর প্রভাব দীর্ঘমেয়াদী এবং বিস্তৃত। বাংলাদেশের জ্বালানি নীতির একটা বড় দুর্বলতা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। আমরা প্রায় তাৎক্ষণিক সমাধানের দিকে ঝুঁকি, যা পরে বড় সমস্যার সৃষ্টি করে। রূপপুর যদি সেই একই ধারার অংশ হয়ে যায় তাহলে এটি একটি মিসড অপরচুনিটি হয়ে দাঁড়াবে। আরও একটা বাস্তব দিক এখানে যুক্ত করা দরকার। বিদ্যুৎ খাতের আর্থিক শৃঙ্খলা। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন না হলেও অনেক ক্ষেত্রে ক্যাপাসিটি চার্জ দিতে হয়, যা রাষ্ট্রের জন্য একটা বড় আর্থিক চাপ তৈরি করেছে। রূপপুরের ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হলে, অর্থাৎ উৎপাদন পুনর্মাত্রায় ব্যবহার না হলেও যদি ব্যয় বহাল থাকে, তাহলে সেটা অর্থনীতির উপর নতুন বোঝা হয়ে দাঁড়াতে পারে। একই সঙ্গে জাতীয় গ্রিডের সক্ষমতা, ট্রান্সমিশন অবকাঠামো এবং চাহিদা ব্যবস্থাপনার উন্নতি ছাড়া এই বিদ্যুৎ পুরোপুরি কাজে লাগানো কঠিন হবে। অর্থাৎ শুধু উৎপাদন বাড়ালেই সমস্যার সমাধান হয় না, সম্পূর্ণ সিস্টেমকে দক্ষ করতে হয়। তবে সব কিছুর পরেও এই প্রকল্পকে একেবারে নাকচ করে দেওয়া যায় না। এটি একটি সম্ভাবনা তৈরি করে, বিশেষ করে যদি এটি সঠিকভাবে পরিচালিত হয়, স্বচ্ছতা নিশ্চিত করা হয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে সমন্বয় করা হয়। পারমাণবিক শক্তি বিশ্বব্যাপী আবার গুরুত্ব পাচ্ছে এবং বাংলাদেশ সেই ধারায় যুক্ত হয়েছে। এটা একটা ইতিবাচক দিক, কিন্তু বাস্তবতা হলো কোনো প্রযুক্তি বা প্রকল্প নিজে নিজে সফল হয় না। এর সাফল্য নির্ভর করে নীতি, পরিচালনা এবং জবাবদিহিতার উপর। রূপপুরও তার ব্যতিক্রম নয়। সবশেষে প্রশ্নটা খুবই সরল: আমরা কি এই প্রকল্পকে একটা কার্যকর সম্পদ হিসেবে গড়ে তুলতে পারবো, নাকি এটা কেবল একটা ব্যয়বহুল প্রতীক হয়ে থাকবে? রূপপুর আমাদের জন্য একটা আয়না, যেখানে আমরা আমাদের রাষ্ট্র পরিচালনার সক্ষমতা, অর্থনৈতিক বাস্তবতা এবং রাজনৈতিক সংস্কৃতিকে দেখতে পাবো। এটা আমাদের সামনে সুযোগও এনে দিয়েছে, আবার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে। বাংলাদেশ পারমাণবিক যুগে প্রবেশ করেছে, কিন্তু এই যাত্রা কতটা সফল হবে তা নির্ভর করছে আজ আমরা কী সিদ্ধান্ত নিচ্ছি তার উপর। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।